হ্যালো এভরিওয়ান, শুরু করেছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডাইনাম রোজ লাকি, পর্ব 37, ভয়েস বাই আরবি। মায়া তার ঘরের এক কোণে বসে আছে, কিছুক্ষণ গুনগুন করে গান গাইছিল বেসুরে। তৃষা এসে জিজ্ঞেস করে গেছে কিছু লাগবে কিনা। মাথা নেড়ে জবাব দিয়েছে না। ছোটবেলার কথা ভীষণ মনে পড়ছে, মা, বাবা, ভাই, দাদি সবার সাথে কাটানো মুহূর্তগুলো ভীষণ মনে পড়ছে। সব কিছু ছেড়ে তাকে চিরজীবনের জন্য অন্যের পরিচয় বহন করে চলে যেতে হবে দূর দেশে। স্মৃতির আঙিনা ও এক অচেনা গন্তব্যে ধরে ঘরের কোণে আধো অন্ধকারে বসে আছে মায়া। চারপাশে পরিচিত দেওয়ালগুলো আজ যেন বড্ড বেশি আপন হয়ে ধরা দিচ্ছে, অথচ এই ঘরটা কয়েকদিন পর তার জন্য পরের বাড়ি হয়ে যাবে। তার ঠোঁটের কোণে বিষণ্ণ এক সুর একটু আগে গুনগুন করে গান গাইছিল। তা কোনো রাগ প্রধান গান নয়, বরং বুকের ভেতর জমে থাকা কান্নার এক সুরহীন বহিঃপ্রকাশ। তিশা তখন এসে জিজ্ঞেস করলো কিছু লাগবে কিনা। মায়া শুধু যান্ত্রিকভাবে মাথা নাড়ে না বলেছে। আসলে তার যা প্রয়োজন তা তিশা বা অন্য কেউ দিতে পারবে না। তার প্রয়োজন মীরকে, তার ভালোবাসা, তার বেঁচে থাকার এবং খুশির সেই কারণকে। স্মৃতির মিছিলে শৈশব ভেসে উঠেছে, কখন তার চোখের সামনে সিনেমার ফ্রেমের মতো ভেসে উঠেছে ছোটবেলার দিনগুলো। মনে পড়েছে বাবার সেই শাসন মাখা স্নেহ, মায়ের আঁচলের সেই পরিচিত গন্ধ, যা নাকে লেগেই সব ভয় দূর হয়ে যেত। ভাইয়ের সাথে তুচ্ছ কারণে ঝগড়া করা, আবার বিকেলের নাস্তায় ভাগ বসানো, এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন তার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় ছিল, যা সে আজ হাড়ে হাড় টের পাচ্ছে। দাদির পানের বাটার সেই সুবাস আর রূপকথার গল্পগুলো যেন ঘরে বাতাসে এখনো মিশে বেড়াচ্ছে। এই বাড়ি, এই উঠান, জানলার পাশের ওই কৃষ্ণচূড়া গাছ, প্রতিটি জড়বস্তুর সাথে মায়ের প্রাণের সখ্যা, অস্তিত্বের সংকট ও নতুন পরিচয় যেন। বিয়ের বিরুদ্ধে বসা মানে শুধু এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া নয়, মায়ের কাছে এটি নিজের অস্তিত্বের বিসর্জন দেওয়ার মতো। চিরকাল যে পরিচয় সে বড় হয়েছে, সে নামে এই পাড়ায় পরিচিত ছিল, হঠাৎ করে তা বদলে যাবে। এখন থেকে তাকে বহন করতে হবে অন্য একজনের পরিচয়, অন্য এক বংশের নাম। নিজের শিকড় উপড়ে অন্য কোনো দেশ, অচেনা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চিন্তা তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। দূর দেশে পাড়ি জমানোর এই কঠিন বাস্তবতায় মায়া নিজেকে বড্ড একা অনুভব করেছে। সেখানকার আকাশ কি একই রকম নীল হবে? সেখানকার বাতাস কি মায়ের হাতের স্পর্শের মতো স্নিগ্ধ হবে? এই প্রশ্নগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে জানে এটাই পৃথিবীর নিয়ম, এটাই জীবনের রীতিনীতি। তবুও বুকের পাঁজরে এক তীব্র মোচড় অনুভূতি হচ্ছে। এক নিমেষেই পর হয়ে যাওয়া এই যে দীর্ঘ পথ চলা, তার ভার মায়ার মতো অল্প বয়সী এক তরুণীর কাছে পাহাড়ের মতো ভারী মনে হচ্ছে। মায়া জানলা দিয়ে বাইরে অন্ধকারের দিকে তাকালো। তার চোখের কোণে জমে থাকা জলটা টপ করে গড়িয়ে পড়ল। এই জল শুধু বিচ্ছেদের নয়, এই জল নিজের প্রিয় সত্তাকে বিসর্জন দেওয়ার। স্মৃতির এই অলিগলি পেরিয়ে তাকে যেতেই হবে। হৃদয়ের মণিকোঠায় শৈশবের সেই অমলিন স্মৃতিগুলো সে সারা জীবন যত্নে লালন করবে। হবু শ্বশুর বাড়ি শহরের সে যান্ত্রিক জীবনের কোনো একদিন গুনগুন করে গেয়ে উঠবে সেই একই সুর, যা আজ এই নিঝুম সন্ধ্যায় তার ঘরের কোণে প্রতিধ্বনিত হচ্ছে। জানলা থেকে শস্য শব্দে দমকা হাওয়া আসছে, শীতল ভেজা পরিবেশ। এর থেকেও যেন মায়ের মনটা তীব্র পরিমাণে শীতল আর স্তব্ধ হয়ে আছে। তার আজকের মন খারাপের পেছনে শুধুমাত্র একজন দায়ী, মীর। মীরকে দায়ী করে আবার ভাবে সে তো মীরকে খুব মুখ ফুটে ভালোবাসি কথাটা অবধি বলেনি, বলা উচিত। ভাবে, নিজেকে একাকে প্রশ্ন করে। খানিকক্ষণ পরেই মনে পড়ে মীরের মনে তো অন্য কেউ, মীর অন্য কাউকে ভালোবাসে। আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে। এটা পৃথিবীর বিষাদায়ক ভাবনার একটা। পৃথিবীতে হয়তো বুকে জমা চরম যন্ত্রণা এটাই। মায়া চোখের জল মুছে ফেললো, ঘরের মধ্যে পায়চারি করছে। বালিশের উপর আদ্রিয়ানের দেওয়া চিঠি দুটো, একটা পড়েছে, অন্যটা এখনো খুলে দেখেনি। আগ্রহ পাচ্ছে না মায়া, ছিঁড়ে ফেলতে চেয়েছিল, তবু আবার কি যেন কি ভেবে ছিড়ল না। বিয়ের পর লোকটি যদি জিজ্ঞেস করে আমার দেওয়া প্রথম চিঠি কোথায়, ফেলে দিয়েছে। কিন্তু কেন? বিয়েতে রাজি ছিল না, তবু বিয়ে করলো কেন? মায়া আর কিছু ভাবতে পারল না। এরকম পরিস্থিতি তৈরি হলে
নির্ঘাত তার বাবার মাথা নিচু হবে, সে কখনোই চায় না। দরজায় টোকা পড়ল। মায়া একবার ঘড়ির দিকে তাকালো। সময় এখন ঠিক 9টা। এমন সময় শেফালি হয়তো রাতে খাওয়ার জন্য ডাকছে। মন খারাপে শুকনো মুখটা কাউকে দেখাবে না ভেবে নিজেকে স্বচ্ছ করলো। মুখে কিছুটা হাসি এনে দরজা খুলল। দরজা খুলতেই টলমলে হয়ে ঘরে ঢুকলো মীর। মায়া পথ ছেড়ে পাশে দাঁড়ালো, নয়তো তার গায়ে ধাক্কা লাগতো। মীর কাপা হাতে দরজা লাগিয়ে দিল। মাথায় হ্যাট ছিল, খুলে সেটা মায়ের বিছানায় ছুঁড়ে মারল। এরপর ঘাড় ঘুরিয়ে বাঁ দিকে দাঁড়ানো মায়ের দিকে তাকালো। ক্ষুধার্ত বাঘ যেভাবে শিকার করার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তার লক্ষ্য স্থির করে, মীরও যেন সেভাবে তাকিয়ে আছে মায়ের দিকে। তার শরীর থেকে হালকা মদের গন্ধ আসছে। মায়া বলল, আপনি মদ খেয়েছেন? মীর মায়াকে দেওয়ালে ঠেলে তার সম্মুখে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে বলল, একটু খেয়েছি, পুরোপুরি নেশায় জড়িয়ে নিতে পারিনি। মায়া মুখ সরিয়ে বলল, আপনার শরীর থেকে গন্ধ আসছে, সরে যান, ঘর থেকে বেরিয়ে যান, কেউ দেখে ফেলবে। দেখুক, লোকে দেখলে বলবো মায়া আমাকে রাতে ওর ঘরে ডেকেছে, তাই আমি এসেছি। ছি, আপনি আমার নামে মিথ্যা বদনাম করবেন? এক্ষুনি চলে যান দয়া করে, কেউ এসে পড়বে, রাতে খাওয়ার সময় হয়েছে, মা হয়তো ডাকতে আসবে। মীর ক্লান্ত কণ্ঠে বলল, আসুক, দোষ তো তোমার। তুমি আমাকে অযথা অসভ্য বলছো। অসভ্য কথোপকার কি তা তো তোমাকে দেখাতে হবে, তাই না? মায়া মীরকে সরিয়ে খাটের একপাশে গিয়ে দাঁড়ালো। এরপর বিনীত কণ্ঠে বলল, তখন আপনাকে রাগের মাথায় বলেছি, তাই বলে আপনি সত্যি সত্যি অসভ্যতামি দেখাতে চলে আসবেন? আপনি ভারী বেয়াদব তো। মীর মাথা ঝাঁকিয়ে দ্রুত মায়ের দিকে ছুটল। তার সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে বলল, আবার বেয়াদব বললে? তুমি মেয়ে যথেষ্ট বাজে। এতটুকু বলে মীর থেমে দু কোমরে হাত দিয়ে বলল, বাঘের সাথে পাঙ্গা নিতে নেই, বুঝছো? এটা তোমারই ক্ষতি, এমন ক্ষতি পরে কাঁদলেও আর সেই ক্ষতির ক্ষতস্থান পূরণ হবে না। আপনি মেয়েদের পেছনে ঘোড়া বাঘ, শুধু অসহায় মেয়েদের শিকার করে খেতে যান। মীর কটমট চোখে তাকায় মায়ের দিকে, চোখ দুটো বড় বড়, তার উপর লাল। কপালে জমা বিন্দু বিন্দু ঘামের সাথে মীরের এই রূপ সত্যি পাল্টে গেল। ধরে নাও তুমিও আমার শিকার, আজ তোমাকে শিকার করতে এসেছি। ভালো হবে না বলে দিলাম, আমি কিন্তু চেঁচাবো। চলে যান দয়া করে। যেতে আসেনি মায়াবতী, আগামীকাল থেকে তোমার বিয়ের নিয়ম নীতি শুরু। হাতে মেহেদি, গায়ে হলুদ, এরপর শেষ বিদায়। তার চেয়ে আপনি শেষ বিদায় নিন। আর সহ্য হচ্ছে না আপনাকে, চলে যান, তো এসে পড়বে। মীর আবার একটু বিরক্তি নিয়ে বলল, সে কখন থেকে মাছের মতো ভনভন করেই যাচ্ছ, চলে যান চলে যান। শোনো, আমি যেখানে যাই নিজের ইচ্ছায়, আবার ফিরেও আসি আমার ইচ্ছায়, অন্যের নিয়মে আমি চলি না। মায়া আর কিছু বলছে না, নির্বাক হয়ে একদিকে তাকিয়ে আছে। মীর সাথে আছে, তার ভালো লাগছে, ভেতরে ভেতরে আনন্দ হচ্ছে। মীরের সাথে যখনই দেখা হয় মিষ্টি কথা নয়, শুধু ঝগড়াই হয়। এই ঝগড়াটাই যেন তার আনন্দের কারণ। এতটুকু নিয়েই সে আপাতত সন্তুষ্ট। মীরের মাথা চক্কর দিল, চোখের সামনে সব ঝাপসা হতে শুরু করলো। বুলবুলকে টাকা দিয়ে সন্ধ্যার দিকে মদ আনিয়েছে। এখানকার এক দোকানে মদ বিক্রি করে, বেশ দামি। এখানে মদ পাওয়া যায় সংবাদটা বুলবুলই দিয়েছিল। ও তখন এনে দিয়ে তারা দুজন মিলে একসাথে খেয়েছে। মীর কখনো খায়নি, আজ খেয়েছে। শরীর খারাপও লাগছে, তবু নিজেকে সামলে বলল, আচ্ছা, তোমার যতদিন না বিয়ে হচ্ছে তোমার সামনে আর আসবো না, কেমন? মীরের কথাটা কেমন শোনালো। মায়া অসন্তুষ্ট হলো, তবু প্রকাশ করলো না। কোনো জবাব না দিয়ে বিছানায় বসলো। মীরের চোখের সামনে এবার পুরোপুরি সব ঝাপসা হয়ে উঠল। মায়ের পেছনে মীরের হ্যাট। মীর মায়ার উপর থেকে ঝুঁকে হ্যাটটা বলিষ্ঠ হাতে নিতেই মায়া ভয়ে কুকিয়ে উঠল। হাত পা এক করে বলল, আমার সাথে কিছু করবেন না, আর আপনাকে অসভ্য বলবো না। মীর হ্যাট নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এটা নিচ্ছিলাম। এরপর মায়ের শরীরের উপর পুনরায় ঝুঁকে বলল, শোনো মেয়ে, আমার মেয়েদের শরীরের প্রতি কোনো আকর্ষণ নেই। আমি মীর চরিত্রহীন লম্পট না যে একটা ফুলকে অপবিত্র করব। তাহলে আপনি চলে যান এক্ষুনি। এই বাড়ির সবাই সংস্কার মানে, আপনাকে আমার ঘরে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। মীর কিছু বলতে যাবে, কিন্তু তার কণ্ঠনাল থেকে শব্দ বের হওয়ার আগে বিছানায় ঢলে পড়ল। নেশা তখন পুরোপুরি না ধরলেও এখন থেকে পুরোপুরি জড়িয়ে নিয়েছে। মীর নিথর দেহ নিয়ে তাৎক্ষণিক ঘুমিয়ে পড়ে মায়ের বিছানায়। মায়ের চোখে মুখে আতঙ্ক রেখা ফুটে উঠল। মীরকে ডাকলো, তার কোনো সাড়া শব্দ নেই। মায়া ঠিক কী করবে বুঝে উঠতে পারল না।
ঘরের মধ্যে পায়চারি করছে মায়া। কেউ চলে আসবে তার ঘরে, হয়তো তার দাদি, নয়তো শেফালি। শালুক আজকাল ঘন ঘন মায়ের ঘরে আসেন। মায়া এতে ভয় পায় তীব্র পরিমাণে। তার থেকেও বেশি ভয়ের স্থান দখল করে রেখেছে আমজাদ চৌধুরী। ভাবতে না ভাবতে দরজায় টোকা পড়ল। মায়া আচমকা লাফিয়ে উঠল, চোখ দুটো মার্বেলের মতো হয়ে গেল। একবার মীর আর একবার দরজার দিকে তাকালো। দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে আমজাদ। মায়া আর রাত 2 দিন পর বিয়ে। একমাত্র মেয়েকে তার কাছছাড়া করতে মোটেও ইচ্ছা করছে না। আজকাল মনটা বেশ উতলা থাকে তার। সন্ধ্যা থেকে মায়ের কথা ভেবেছেন, ছোটবেলার দৃশ্যগুলো কল্পনায় দেখেছেন। এরপর মনে পড়ে মায়া চলে যাবে আর মাত্র 2 দিন পর। দিনের ব্যস্ততার জন্য মায়ের সাথে সময় কাটাতে পারেন না, তাই এখন এসেছেন। আমজাদ গলা পরিষ্কার করে ডাকলো মায়াকে। আমজাদের তির্যক কণ্ঠ দরজা ভেদ করে ওপারে পৌঁছালো। মায়া হোঁচট খাওয়ার মতো আটকে উঠল। ব্যস্ত পায়ে মীরের কাছে গেল, পাশে বসে মীরকে ডাকলো। সাড়া নেই। মুখে স্পর্শ করলে হয়তো জেগে যাবে, কিন্তু মীরের শরীরে মায়ের স্পর্শ করতে ইতস্তত বোধ করলো। হাতটা গালের কাছে নিল, কাঁপছে। মীরকে জাগাতে হবে, তার শরীরে স্পর্শ করা দরকারি। দ্বিধাবোধের ক্লান্ত হাতটি মীরের গালে স্পর্শ করেই দিল। মলিন কণ্ঠে ডাকলো মীরকে। কোনো সারা শব্দ নেই। মীরের ঘোর এত তাড়াতাড়ি কাটবে না, মায়া নিশ্চিত হলো। অন্যদিকে আমজাদ তাকে ডেকে হয়রান। মায়া কিছু হলো বলে সে একটু একটু ইতিমধ্যে ভাবা শুরু করেছে। মায়া মীরকে ছেড়ে ঘরের মূল দরজার কাছে এসে এগোলো। ঠিক কী ভেবছে, কী করবে ভাবছে। মস্তিষ্কে ভয়াবহ চাপ প্রয়োগ করলো, তেমন কোনো উপায় পেল না। সেকেন্ড কয়েক এরকম চুপ থেকে মুখের অভিব্যক্তিতে ঘুম ঘুম হাওয়া বানল। সে যেন সবেই তার ঘুম ভেঙেছে। বুদ্ধি করে ঘরের আলো নিভিয়ে দিল। এরপর দরজা অর্ধেক খুলল। দরজা থেকে হাত সরালো না। আমজাদ বলল, এতক্ষণ কেমন লাগছে দরজা খুলতে? ঘুমিয়ে পড়েছিলাম। শরীর খারাপ লাগছে? কি হয়েছে? কখন থেকে শরীর খারাপ লাগছে? কাউকে ডাকবি তো? আমজাদ ব্যস্ত হয়ে উঠল। মায়া থেকে উত্তেজিত হতে বারণ করলো। বাবা, সামান্য শরীর ক্লান্ত ছিল, তাই ঘুমিয়ে পড়েছি। তুমি চিন্তা করো না, তুমি এখন এখানে। আমজাদ থেমে বললেন, তোর কথা খুব মনে পড়ছিল। সেই ছোট মায়া আজ কত বড় হয়ে গেছে। 2 দিন পর সে পরের বাড়ি চলে যাবে, ঘর সংসার সামলাবে। ভাবতেই অবাক লাগছে। আমজাদের চোখে জল। তার অসহায় মুখখানি দেখে মায়ের চোখেও জলে ভরে উঠল। তবুও দরজা থেকে সরে দাঁড়ালো না। আমজাদ নিজের চোখের জল আড়াল করে বলল, ঘরের ভেতর চল, বসে কথা বলি। মায়া হঠাৎ করে উচ্চস্বরে না বলে উঠল। নিমিষে গলা নামিয়ে ফেললো। আমতামতা করে বলল, আসলে বাবা, এখন আমি আবার ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। এরপর থেকে তো ব্যস্তই থাকতে হবে। কিসের ব্যস্ততা? তোর কাজ শুধু বউ সাজা, বাকি কাজ করার জন্য লোকের অভাব নেই। তুই শুধু আরামায়েশ করবি। মায়ের ইচ্ছা করছে না আমজাদের সাথে কথা বলার। কি বলবে? কোন শব্দ সে তৈরি করতে পারছে না। প্রতিটি মানুষের সাথে কথা বলার আলাদা অনুভূতি দরকার, তেমনি নিজের বাবার সাথে কথা বলারও অনুভূতি দরকার। আপাতত মায়া সে অনুভূতি সৃষ্টি করতে পারছে না ভয়ে। আমজাদ জোর করে ঘরে ঢুকে বলে, সর্বনাশ। মায়ের চোখে ভয়। আমজাদ লক্ষ্য করলেন, বলল, কিঞ্চিত বিস্ময়কর হয়ে বলল, তুই কোনো কারণে ভয় পেয়েছিস? না তো। তাহলে তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? ঘুম থেকে উঠলাম, চোখ মুখ এমনই দেখায়। তুমি যাও, পরে কথা বলবো। আমজাদ অবাক হলেন মায়ের আচরণে। মুখের উপর কখনো মায়া এভাবে কথা বাষ্পতে থামিয়ে যেতে বলে না। আজ মায়াকে বড্ড উদ্বিগ্ন দেখাচ্ছে। আমজাদ চোখ ছোটো করে মায়ের ঘরের দিকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করলো। মায়া হাতের সাহায্যে দরজাটা আরেকটু নিজের দিকে চাপালো। আমজাদ বলল, তুই ঘরের আলো অবধি নিভিয়ে দিয়েছিস, ভয় পাস না? না, আগে পেতাম, এখন আর পাই না, বলে মায়া ঢোক গিলল। একবার মেঝেতে, একবার চোখ তুলে আমজাদের দিকে তাকালো। আমজাদ আর কথা বাড়ালো না। হঠাৎ বিয়ে হওয়ায় বোধহয় মেয়ের মাথায় খানিকটা সমস্যা হয়েছে ভেবে আমজাদ চলে যান। যেতে যেতে ভাবেন, মায়ের ঘরে এখন শালুককে পাঠাবেন। নিশ্চয়ই মায়ের কিছু হয়েছে বলে ওনার ধারণা। অন্যদিকে মায়া দরজা লাগিয়ে হাঁপ ছেড়ে বসলো। ধপ করে খাটের উপর বসলো। ঘরের বাল্বটা না জ্বালিয়ে মোমবাতি জ্বালালো। কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দেওয়ায় সোনালি মৃদু আলো ছড়িয়ে পড়েছে। মীরের মুখটা আবছা আলোতেই ভেসে উঠল। মায়া দেখল মুগ্ধতা নিয়ে। আমজাদের অধ্যায় শেষ নয়। শালুক অথবা অন্য কাউকে আসবে বলে মায়ের ধারণা। একটু পর পর মায়ের কান খাড়া করে শোনার চেষ্টা করছে, কারো পায়ের শব্দ। কেউ আসছে না। মীর কখনো মদ্যপান করে না, আজ করেছে। মায়া বিভ্রান্তি নিয়ে ভাবছে, সে আজ কেন খেলো? বোধহয় মোহিনীর সাথে ঝগড়াঝাটি হয়েছে। মায়া
নিজ থেকে ভেবে জবাব দিল। মীর বেঘরে ঘুমোচ্ছে। মায়া পুনরায় বসা থেকে উঠে পাইচারি করছে। দি সাইলেন্ট ম্যানের বইটি থেকে মায়া জানতে পেরেছিল নেশার ঘর থেকে একজনকে কীভাবে বেরিয়ে আনতে হয়। জড়িবুটি দিয়ে সুফিয়ান হায়দারের নেশার ঘোর কাটিয়েছিল। মায়ার মনে পড়তেই থমকে দাঁড়ায়। সেও এখন মীরের নেশা কাটাবে। তার জন্য তাকে ঘরের বাহিরে বের হতে হবে। ঝুঁকিপূর্ণ কাজ, তবু উপায় নেই, করতেই হবে। রান্নাঘরে শালুক, শেফালি। মায়া কখনো রান্নাঘরে আসে না, আজ এসেছে। শালুক তাকে দেখে স্বভাবতই ভুরু কুঁচকে ফেলল। খুব সহজে তার এই ভুরু কুঁচকানো মসৃণ হয় না। আজ তো হচ্ছেই না। মায়া গিয়ে শালুকের কাছে ঘেঁষে দাঁড়ালো, তবে আবিষ্কার করেছে কিছু বলার। বৈঠকখানে থমাস, শন, রিসা, শাহানারা আর জয়ন্তন বেগম বসে আলাপ আলোচনা করেছে। আমজাদ তাদের আড্ডার মাঝ থেকে একবার চোখ রান্নাঘরে ফেলল। মায়াকে রান্নাঘরে দেখে তিনিও কিঞ্চিত অবাক হলেন। তখন অদ্ভুত আচরণ করেছে, এখন আবার রান্নাঘরে। বলেছিল ঘুমাবে, আর এখন এখানে। মায়া বরাবরই দুষ্টু। আজও হয়তো তেমন কিছু করেছে, যা তাকে কিছুটা হলেও স্বস্তি স্তব্ধ করেছে। আমজাদ দৃষ্টি নামিয়ে এড়িয়ে গেল। মায়া উসুস করতে দেখে শালুক বলল, তুই হঠাৎ এখানে, কিছু চাই? শালুকের কঠিন গলার প্রশ্ন শুনে মায়া প্রথমে ভয়ে চুপসে গেল, এরপর বলল, আমার তেঁতুলের শরবত লাগবে। শালুকের ঠোঁট গোল হয়ে গেল মায়ের কথা শুনে। সে শেফালির সাথে চোখাচোখি করলো। হাতে থাকা দুধের পাতিলটা চুলায় রেখে বলল, এই সময় তেঁতুলের শরবত দিয়ে কী করবি? মায়া থতমত মুখে জবাব দিল, লাগবে। সব কিছুর জন্য প্রশ্ন করতে হয় না, কিছু প্রশ্নের জবাব হয় না। ফটাফট উত্তর দিয়ে দিল মায়া। শালুক নির্ভীকভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ মায়ের আচরণ বদলে যাওয়ার পেছনে সঠিক কারণ ব্যাখ্যা করতে পারল না। বললেন, তেঁতুলের শরবত তো রাতে কি হয়েছে? শরীর খারাপ, বমি আসছে, মাথা ঘোরাচ্ছে? তুমিও তো বাবার মতো একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললে। যা বলছি জলদি দাও। শালুক কিছুটা ক্রোধের স্বরে বললেন, হঠাৎ তোর এই বেয়াদবি বেড়ে গেছে দেখছি, আর দুদিন পর বিয়ে, আর এখনও তোর আদব কবিতা ঠিক হয়নি। শালুকের কণ্ঠ হাওয়ায় ভেসে গেল বৈঠকখানায়। আমজাদ শুনলেন শালুকের ধমক। বৈঠকখানা থেকে তিনি শালুকের উদ্দেশ্যে চেঁচালেন, তুমি মেয়ের সাথে চেঁচাচ্ছ কেন? যা বলছে শুনলেই তো হয়। শালুকের জবাব আসে, আপনার প্রশ্রয় পেয়েই আজ মেয়েটা মুখে মুখে তর্ক শিখেছে। যেমন বাবা তেমনই মেয়ে। বাবার মেয়ে বাবার মতোই তো হবে, বলল মায়া। তার কথা শুনে শেফালি হাসে। শালুক মায়ার দিকে তাকালো না। হাতের কাজ করতে করতে বলল, তোদের বংশের সমস্যা, তেরা তেরা কথা বলা তোদের রক্তে মিশে গেছে। আমি এতটুকু বলতেই মায়া তার মুখের কথা কেড়ে নিয়ে বলল, তুমি বলে এই সংসার করছো, অন্য কেউ হলে করতো না, তাই তো? বলে মায়া চাপার কণ্ঠে হাসলো। শালুক জ্বলন্ত চোখে তাকালো এবার মায়ার দিকে, ঘুরে শেফালিকে উদ্দেশ্য বলল, ওকে তেঁতুলের শরবত বানিয়ে দে, নয়তো আমার আরও কথা শুনতে হবে। আমি শোনার জন্য প্রস্তুত মা, তুমি বলো, ভালোই লাগছে, খারাপ লাগছে না? মায়া আর শালুকের কথোপকথন শুনে বৈঠকখানায় বসা আমজাদ হাসলেন নিঃশব্দে, বললেন, যেমন মেয়ে তেমন মা। ঘড়ির কাঁটা এখন ঠিক 11টার কাছাকাছি। মায়া মিথ্যা বলে তখন তেঁতুলের শরবত এনেছে। শালুক সন্দেহের চোখে মায়ের দিকে দেখেছে বটে, কিন্তু অতিথিদের সামলানোর চক্করে পড়ে মায়ের ঘরে আর আসেনি। কিন্তু তাকে অনুসরণ করতেন বুলবুল। বুলবুল তার ঘরের সামনে খাপটি মেরে দাঁড়িয়ে আছে। মায়া মীরের পাশে বসা। কিছু প্রহর ধরে মীরের সৌন্দর্য দেখল। মীর জেগে উঠলে নিশ্চয়ই এখান থেকে চলে যাবে। মায়া কখনো চায় সে জেগে উঠুক, আবার চায় সে ঘুমাক, আর তার ঘুমন্ত মুখটা মায়া দেখুক। তেঁতুলের শরবত চামচের সাহায্যে মীরের মুখে দিল। পরপর কয়েকবার শরবত দিল তার মুখে। সময় গুনছে। ঘড়ির কাঁটা গোল হয়ে থেমে থেমে গড়ছে। মীরের নেশার ঘোর এখনো একটু একটু কেটে যাবে। মায়া অধীর আগ্রহে বসে আছে মীরের পাশে। মায়া হামি তুলল, ঘুম পাচ্ছে, কিন্তু এখন ঘুমানোর ঝুঁকি তার জন্য। সে খুব কষ্টে জেগে রইল। মীরের নেশা কাটা সবে শুরু হয়েছে। হাত পা নাড়াচ্ছে। মায়া মাথা এক কাঁধ থেকেও আরেক পাশে কাট করলো। মায়া এই সুযোগে মীরকে কাছ থেকে ডাকলো। মীর টিপ টিপ করে চোখের পাতা মেলল। মীর পুনরায় চোখ মেলে তাকালো। আবসা আবসা অন্ধকারে ঘরটা ছেয়েছে। প্রথমে সব কিছু অচেনা মনে হলো। এরপর এদিক ওদিক তাকিয়ে মায়াকে দেখলো। তাকে দেখে শান্ত চোখে জিজ্ঞেস করলো, তুমি আমার ঘরে কি করছো? তোমার চরিত্রের ঠিক নেই দেখছি, এত রাতে একটা ছেলের ঘরে এসেছো। তোমার কি মতলব কে জানে? মায়া মীরের মুখে এমন কথা শুনে হেসে উঠল।
তার হাসি বাঁধনহারা। মীর আবার জিজ্ঞেস করলো, হাসছো কেন? আগে বলো, এই রাতে আমার ঘরে কি করছো? শুনুন মশাই, আমি আপনার ঘরে নয়, আপনি আমার ঘরে। মীরে এবার পুনরায় ঘরের আশেপাশ দেখলো। এটা সত্যিই তার ঘর নয়। এরপর মনে পড়ল ঠিক ঘন্টা কয়েক আগের ঘটনা। সে মদ্যপান করে মায়ের ঘরে ঢুকেছিল, তার সাথে রং ঢং করে কথা বলেছিল। এরপর আর কিছু মনে নেই। মীর বলল, কেউ এসেছিল? না। আমার নেশার ঘোর কীভাবে কাটলো? তেঁতুলের শরবত দিয়ে। কীভাবে জানলে? দি সাইলেন্ট ম্যানের বই থেকে। একদিন লেখক সুফিয়ান হায়দারের এরকম নেশা হয়ে ফারদিনার বাড়ি ছিল। এরপর ফারদিনা তেঁতুলের শরবত দিয়ে তার নেশা কাটিয়েছিল। তাহলে আজ তুমি কিছু সময়ের জন্য ফারদিনা হয়ে উঠেছিলে। যাক, ভালোই হয়েছে, নয়তো তোমার সাথে এত সুন্দর সময় কাটাতে পারতাম না। আপনি এখন চলে যান। মায়া যেন মিটকে তাড়িয়ে দিচ্ছে। মিট বলল, 2 দিন পর এমনিতেই বিদেশ চলে যাব, আর তাড়িয়ে দিতে হবে না। তখন কিন্তু মনে পড়বে আমাকে। ছাই পড়বে। আপনাকে আর আমার মনে পড়বে না। যত দ্রুত আলিমনগর ছাড়বেন ততই আমার জন্য মঙ্গল। মেয়েদের বুক ফাটে, তবু মুখ ফোটে না। মনে পড়লেও বলবে না, তবু আমি ধরে নিলাম তোমার আমাকে মনে পড়বে। আপনি ধরে নিলেই হবে বলে মুখ ভেঙচি দিল। মীর মায়ার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। মায়া নড়ে চড়ে ঠিক হয়ে বসলো। চোখ ভাঁজ করে বলল, এভাবে দেখবেন না। বাইরে এভাবে দেখলে কি হবে? 2 দিন পর তো দুলাভাই দেখবে। তার নাকি শেষবারের মতো দেখে যাই। মায়া আর কিছু বলল না। মীর মোমবাতির আলোয় মায়াকে একবার, দ্বিতীয়বার ঘড়ির দিকে তাকালো। চলি আমি বলে খাট থেকে নামলো। মায়া কিঞ্চিত বিড়বিড় করে বলল, অসভ্য। মীর ঝুঁকে মায়ের দিকে চেয়ে বলল, শোনো মেয়ে, বাচ্চা বলে ছেড়ে দিলাম, নয়তো দেখতে আমি মীর কতটা অসভ্য হতে পারি। বলে মীর দরজা খুলে ঘর থেকে বের হতেই আড়ি পেতে থাকা বুলবুল ঠাস করে ঘরের মধ্যে পড়ে গেল। মায়া ও মীর হকচকে উঠল। বুলবুল কোনো ইতে মৃদু আঘাত পেল। শীতের সময় বলো সামান্য ব্যথায় কুকরিয়ে উঠল। মায়া বুলবুলকে দেখে ভয়ে আত্মরা হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঢোক গিলে গলা ভেজালো। তখন মীরকে হুট করে ঘর থেকে বের হতে বারণ করবে ভেবেও ভুলে যায় মিটির উল্টাপাল্টা কথার জন্য। সে বিছানা থেকে নেমে দাঁড়ালো। কাঁপা কাঁপা গলায় বুলবুলকে বলল, বুলবুল ভাই, তুমি এই সময় এখানে? বুলবুল হি হি করে হেসে বলল, আমি কিছু দেখিনি আর কিছু শুনিও নি। মীর বলল, তুমি কিছু দেখোনি আর শোনোনি মানে? কিছু করলে আর বললে নিশ্চয় দেখবে আর শুনবে। মায়া বীরকে দেখলো, কী সব বলছে লোকটা, মুখে বিচ্ছে না অবধি। সে মনে মনে বীরকে আবার গালি দিল। বুলবুল মেঝে থেকে উঠে দাঁড়ালো। প্রথমে মায়া, এরপর মীরকে ক্ষীণ চোখে দেখে বলল, আপনারা এই ঘরে এতক্ষণ কী করছিলেন? তুমি যা ভাবছো তা নয় ভাই। মায়া কথা শেষ করার আগে বুলবুলের কাঁধে হাত রেখে মীর বলল, বুলবুল ভাই, তুমি যা ভাবছো সেটাই। বুলবুলের চোখ এবার প্রশস্ত বড় হলো, মুখের হাসি আরও গাঢ় হলো। এই হাসার কারণ মায়া খুঁজে পেল না। সে শুধু হা হয়ে চেয়ে রইল। বুলবুল বলল, আমি যা ভাবছি সত্যি তাই। এখন কি করবি বল? মীর জিজ্ঞেস করলো। বুলবুল হয়ে বলল, আমি এই কথা কাউকে বলবো না, যদি আমাকে অনেক টাকা দেন। আচ্ছা তুই চাস? আচ্ছা চল, তুই যা চাস তাই দেবো। শুধু আজকে আমি আর মায়া কী করেছে ঘরে এসব কাউকে বলবি না। বুলবুল মাথা কাত করে বোঝালো সে কাউকে বলবে না। তারা দুজন চলে যায় কোথাও। মায়া দরজা লাগিয়ে ধাপ করে খাটের উপর বসে পড়ে। বুলবুল দেখে নিয়েছে মীরকে। টাকার লোভে সত্যটা লুকিয়ে রাখবে কি না ভাবছে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। মায়ের চোখে ঘুম নেই। রাত পোহালে একটা শব্দই আজকাল কানে ঘন ঘন ভেসে আসে, মায়ের বিয়ে। বিয়ে নিয়ে ঘেরা কত স্বপ্ন থাকে একটা নারীর। আজ মায়ের সেই স্বপ্ন কেবল দুঃস্বপ্নের মতো। ইচ্ছা করেও ভেতরে এতটুকু আনন্দ তৈরি করতে পারছে না। মেয়েদের বিয়ের সময় বোধ হয় পণ হিসেবে বাবার বাড়ি থেকে সবই দেওয়া হয়, শুধু নিজের ভালোবাসার মানুষটিকে দেওয়া হয় না। যদি নিয়ম মেনে যে যাকে ভালোবাসবে তাকে পেত, তাহলে আজকে বোধহয় মায়াই সবচেয়ে বেশি খুশি হতো। সে মীরকে পেত, তাকদীর আজ তার সেই খুশির সৃষ্টি হলো না। ঘড়ির কাঁটা এখন 12টার কাছাকাছি। মায়া জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে নীরবে। ঘুম নেই চোখে তার। আজ তৃষা তার সাথে শুয়েছে। তৃষা ঘুম চোখে মায়াকে ডেকে শুতে বলল। মায়া জানলা বন্ধ করে ঘরে প্রবেশ করতেই দূর পশ্চিমের দিক থেকে বাঁশির সুর ভেসে আসলো। মায়ের কানে আসতে সে থমকে দাঁড়ায়। সুরটা এত স্নিগ্ধ যেন তাকে টানছে, ডাকছে। মায়া তৃষাকে ডাকলো ব্যস্ত কণ্ঠে। তৃষা উঠে আসলো বিছানা ছেড়ে বাধ্য হয়ে।
আজ তৃষাও শুনছে বাঁশির সুর। তারা একে অপরের সাথে চোখাচোখি করলো। মায়া বলল, শুনেছিস, আমি ঠিক সেদিন এরকম বাঁশির সুর শুনেছি। আজও সে একই সুর। অদ্ভুত, কিন্তু এত রাতে কে বাজাচ্ছে? তৃষা অবাক হলো। চল আমরা ওদিকে গিয়ে দেখি কে এই অচেনা বাঁশিওয়ালা। আজকে তো একে দেখতেই হবে। কিন্তু এত রাতে তো কিছু হবে না, চল। বলে তারা হাতে টর্চ নিয়ে ধীরে স্থির পায়ে সবার নজর এড়িয়ে বাড়ির পেছন দিকে আসলো। বাড়ির পেছনের প্রাচীর ছোট লোহার দরজা খুলে মৃদু মৃদু শব্দে হাঁটতে শুরু করলো। টর্চের আলো নিভিয়ে ফেলেছে, চাঁদের আলো তীব্র আলো মিলছে। সেই আলো ধরেই তারা হাঁটছে। সামনে এগোতে এগোতে ভেসে আসলো ধোঁয়াময় এক নিস্তব্ধতা। বড় ধান ক্ষেতের পাশে শিমুল গাছ, ঠিক সেই গাছের দিক থেকে ভেসে আসছে সুরটি। মায়া তৃষাকে বলল, শিমুল গাছের নিচে নিশ্চয়ই কেউ বসে আছে, কারো ছায়ামূর্তি দেখা যাচ্ছে। তৃষা কিছু পা সামনে এগিয়ে গেল। মায়ার ধারণা সঠিক প্রমাণিত হলো। শিমুল গাছের নিচে বসেই কেউ বাঁশির সুর তুলছে। সুরের সাথে সাথে যেন ভেসে আসছে ধোঁয়া। তৃষা মায়ার দিকে তাকিয়ে ভয়ত কণ্ঠে বলল, কে হতে পারে এই বাঁশিওয়ালা? মায়া ও তৃষা অচেনা বাঁশিওয়ালার নিকট পৌঁছাতে চাইল। তৃষা ভয় পেল শিয়ালের তির্যক ডাক ভেসে আসতে। সে সামনে এগোতল না, মায়াকে যেতে বলল আগে। মায়া সাহস করে সামনে এগোতে চাইল, কিন্তু তার ইচ্ছা বৃথা গেল। শিমুল গাছের দিকে পা বাড়াতে পেছন থেকে ধপ করে তার হাতটিকেও ধরে নিল। মায়া একজোড়া ভয়ার্ত চোখে নিয়ে থমকে গেল। তৃষা ও সে একসাথে পেছন ঘুরল। মীর তার হাত ধরেছে। মায়া ক্ষুদ্র চোখে তার দিকে তাকালো। মীর মায়াকে অতিক্রম করে তার পেছনের দিকে দেখল। ঘোলাটে অন্ধকার, তার মাঝে মৃদু চাঁদের আলো ব্যতীত কিছু নেই, যা এই মাঝরাতে দুটো মেয়েকে ঘরের বাইরে বের করে গহীন পথে আগমন করতে বাধ্য করতে পারে। মীর দূর পথ থেকে চোখ সরিয়ে নিল। মায়ের হাতটা ধরেছিল শক্ত করে, ছেড়ে দিল। হাতটা লাল হয়ে গেছে। মায়া ও তৃষা নত দৃষ্টিতে মীরকে পর্যবেক্ষণ করে। মীর বলল, এত রাতে তোমরা বাহিরে কেন? প্রশ্ন করে মীর দুজনের দিকে তাকালো। তৃষা কিছু বলল না। মায়া একবার তৃষার দিকে চেয়ে দ্বিতীয়বার মীরের দিকে চেয়ে বলল, অচেনা বাঁশিওয়ালার সুর শুনতে পেয়েছিলাম, তাই আমি আর তৃষা দেখতে এসেছি। কে সে? ছোটবেলা থেকে অচেনা বাঁশিওয়ালার গল্প শুনেছি, বড় হয়ে বাস্তবে পেয়েছি সুফিয়ান হায়দারকে, চোখে দেখা হয়নি। এতটুকু বলে বিরতি নিল মায়া। মীর মায়ের থেকে সম্পূর্ণ কথা শোনার জন্য অপেক্ষা করে। মায়া ঢোক গিলে গলা ভিজিয়ে বলল, এর আগেও একদিন অচেনা বাঁশিওয়ালার সুর শুনতে পেয়েছিলাম, কিন্তু তাকে দেখিনি। আজও সেই একই সুর পেয়েছি, তাই ছুটে এসেছি তাকে দেখতে। আমি কোনো অচেনা বাঁশিওয়ালার সুর শুনতে পাচ্ছি না, এসব তোমাদের মন গড়া ধারণা। মায়া ও তৃষা সহসা সজাগ হলো যেন হঠাৎ। সত্যি এখন কোনো বাঁশির সুর ভেসে আসছে না। মায়া ব্যাকুল হয়ে চারিদিকে তাকালো। না, সুর আসছে না। না, গাছের নিচে কেউ বসে আছে। মীর কোমল কণ্ঠে বলল, শোনো মেয়ে, হুটহাট ঘর থেকে বের হবে না, কখন কি হয়ে যায় বলা যায় না। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আমার কিছু হলে বাকি, তাতে তো আপনার কিছু যায় আসে না। মীর মায়ের দিকে উত্তাপ নিয়ে তাকালো কণ্ঠে, তবে সে কণ্ঠনালী সেই টান আনল না। ধরে নিলাম আমার কিছু যায় আসে না, এখন বাড়ি চলো। একা এসেছি, একাই যাব, এত বেশি সাহস দেখিও না, চলো। বলে পথ ছেড়ে দিতেই মায়া পুনরায় বললাম তো আপনি যান, আমরা একাই যাব। তৃষা তো আগে চলে গেছে, বলে মীর হাসলো। মায়া পাশে তাকিয়ে দেখলো তৃষা চলে গেছে। এতক্ষণ মীরের সাথে কথা বলার জন্য পাশে থাকা মানুষটির প্রতি খেয়াল হারিয়ে গেছে। উকি দিয়ে একবার বাড়ির পথে দেখলো তৃষা চলে যাচ্ছে। মায়া তবুও সাহস আছে বলে অভিনয় করে বলল, আপনি যান, আমি আসছি। কেন, তুমি কি বাঁশিওয়ালাকে খুঁজতে যাবে? মীর খানিকটা রেগে গেল। যেথায় যাই, আপনার সমস্যা? সমস্যা। ঝগড়াঝাটি করার ইচ্ছা হলে ঘরে বসে করবে, এখন চলো। আপনি যান, আমি তারপর একা আসছি। আর আমাকে নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না। আমার কিছু হলেই বাকি, অনেক কিছু হবে। প্রথমত আদ্রিয়ান বিয়ের আগে বিধবা হবে, দ্বিতীয়ত তোমার বাবা মা মেয়ে হারাবে, তোমার মা কান্নাকাটি করবে। ছেলেরা বিয়ের আগে বিধবা হয়? মা এক ভ্রু কুঁচকায় ফেলল। হয়, তাই বলছি চলো। হোক সে বিধবা, আপনার তো কিছু যায় আসে না, তাহলে চলে যান আপনি। মীর উত্তাপ গলায় কিছুটা উচ্চস্বরে চেঁচিয়ে বলল, অফকোর্স যায় আসে। সে কখন থেকে এক কথা বারবার বলেই যাচ্ছে। হয়রানি হয়ে যাচ্ছি। মীরের এরূপ শব্দে মায়া থ হয়ে দাঁড়িয়ে গেল। নিষ্পলক তাকিয়ে রইল মীরের দিকে। মীর দৃষ্টি সরিয়ে ফেলল অন্যদিকে। আড়ালে যেন কিছু বলল, তবে তা অস্পষ্ট। শুনেছে শুধু প্রকৃতি। মায়া খুশি হয় মীরের মুখে এরকম কথা শুনে। মীর তাকে নিয়ে ভাবে, তার কিছু হয়ে গেলে তার যায় আসে।
এই এক টুকরো হাসি চলে আসলো মায়ের ঠোঁটের ফাঁকে, কিন্তু তার হাসি দীর্ঘতম হলো না। মীর দম ছেড়ে বলল, কারণ তুমি আমার খালাতো বোন, তোমার কিছু হলে ভাই হিসেবে একটু তো খারাপ লাগবেই, তাই না? মায়ার মুখটা ধোঁয়াময় হয়ে গেল। তার শরীরে শীতের পোশাক নেই, পাতলা ওড়নাটি জড়িয়ে ধরল। মীর তা দেখে বলল, অচেনা বাঁশিওয়ালার সুর এতটাই তীক্ষ্ণ যে শীতের পোশাক অব্দি আনতে ভুলে গেলে। বলে তার শরীর থেকে মোটা কালো রঙের জ্যাকেটটা খুলে মায়ের শরীরে জড়িয়ে দিল। দরদ দেখাতে হবে না, মায়া বলল। দরদ দেখালাম, ও দরদ দেখে কি হবে? তুমি তো অন্য কারো জিনিসের প্রতি হাত বাড়াতে নেই। আপনি তো হাত বাড়িয়ে দিলেন। হাত বাড়িয়ে দিচ্ছিলাম না, হাত বাড়িয়েছিলাম না, কিন্তু ছুঁয়ে দেখিনি। চলো, রাতটা আমরা দুজন উপভোগ করি। কলঙ্ক লাগবে, লাগুক, 2-4টা কলঙ্ক থাকা ভালো। পুরোপুরি পরিষ্কার থাকলে অহংকার বাড়বে। আপনি অনেক কথা জানেন, সময় ও পরিস্থিতি অনেক কিছু বলতে শেখায় মেয়ে। বলে ঠোঁট বাঁকিয়ে হাসল মীর। বাড়ি ফিরবো? এতক্ষণ আমি বলেছি যাওনি, এখন আর যেতে হবে না। আগে চলো, রাতটা আমরা আমাদের মতো করে উপভোগ করি। শিমুল গাছের দিকেই যাই। মায়া একবার শিমুল গাছের দিকে তাকিয়ে দ্বিতীয়বার মীরের দিকে চেয়ে সম্মতিসূচক মাথা নাড়ল। আজ এই পর্যন্তই, পরবর্তী পাঠ আসবে খুব দ্রুত। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।